H block element. তোমাকে আমি H block element এর কিছু ইম্পর্টেন্ট টপিক এখানে লিখে দিচ্ছি। এক নম্বর হচ্ছে solubility in water. How the alkali metal and alkaline earth metal halides are soluble in water. Suppose first group lithium fluoride, lithium, sodium, potassium fluoride. So alkali metal halides, how they are soluble in water. Solubility actually that lithium, sodium, potassium এখানে দেখো যখন তুমি নিচের দিকে নামছো এরকম করে তখন তোমার কিন্তু সলিবিলিটি বাড়ছে, কারণ উপর থেকে নিচে নামলে একটা বেশি মেটালিক প্রপার্টি ইনক্রিজ করে। তো মোর মেটালিক মিন্স মোর সলিবল, তাহলে এটা কিন্তু এই অর্ডারে হবে, মানে নিচের দিকে নামলে কিন্তু বেশি মেটালিক হচ্ছে। তাহলে দেখো এই নিচের দিকে নামলে মেটালিক প্রপার্টি ইনক্রিজ করছে, তাহলে মেটালিক প্রপার্টি ইনক্রিজ করলে কি হবে, সেই কম্পাউন্ডটা বেশি আয়নিক বন্ড করবে, তার মানে মোস্ট আয়নিক হবে। মেটালিক প্রপার্টি ইনক্রিজেস অলসো ionic property, that means formation of ion tendency বেড়ে যাবে। আয়নিক প্রপার্টি বাড়বে, তাই কম্পাউন্ডটা ওয়াটারে মোর সলিবল হবে। আমরা লিখি সলিবিলিটি, সলিবিলিটি। এবারে সলিবিলিটি তো মেটালে হয় না, এটা কম্পাউন্ডের সঙ্গে কম্পেয়ার করতে হবে সেখানে। এটা কিন্তু অনলি ইন কেস অফ ফ্লোরাইডের জন্য, সলিবিলিটি ইন কেস অফ হ্যালাইডের জন্য, এটা মানে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিনের জন্য। যদি সেখানে কার্বনেট বা নাইট্রেট তখন তো উল্টো অর্ডার হবে। আচ্ছা, যদি আমার সেখানে ফ্লোরাইড বা সেখানে কার্বনেট হয়, এই অর্ডারটা হচ্ছে কিন্তু মানে হ্যালোজেন আর কার্বনেটের জন্য এই অর্ডারটা, মানে বলতে যদি তোমার লিথিয়াম কার্বনেট Li2CO3, ধরো বললাম সোডিয়াম কার্বনেট আর বললাম তোমাকে পটাশিয়াম কার্বনেট, তাহলে এদের ক্ষেত্রে কিন্তু এই অর্ডারটা হবে যে নিচের দিকে নামলে কিন্তু বাড়বে। আচ্ছা, আর তোমার সেখানে যদি নাইট্রেট হয়, তাহলে কিন্তু বলেছে যে সেখানে লিথিয়াম নাইট্রেটটা কিন্তু বেশি সলিবল হবে, সোডিয়াম নাইট্রেট। তারপর হচ্ছে এখানে পটাশিয়াম নাইট্রেট, এটা নাইট্রেটের জন্য এই অর্ডার হচ্ছে। সবই সলিবিলিটি করছি আমরা ইন ওয়াটার, অ্যালকালি মেটাল, H block এলিমেন্ট। এগুলো আমাকে জানতে হবে। আচ্ছা, তোমাকে এরপর আমি আরেকটা টপিক শেখাচ্ছি, হচ্ছে আয়নিক মোবিলিটি। আয়নিক মোবিলিটি, এটা লিখে নিছো? হ্যাঁ স্যার। বুঝে দেবো? হ্যাঁ স্যার। না আমি এটা ছবি তুলে দিচ্ছি। আচ্ছা, নেক্সট হেডিংটা হচ্ছে আয়নিক
মোবিলিটি মানে একটা আয়ন অ্যাকোয়াস মিডিয়ামে কতটা মুভমেন্ট করতে পারে তার উপর বেস করে হয়। আচ্ছা, হুম সেখানে আমার মনে হচ্ছে যে লিথিয়ামে তো সাইজ ছোট, শুধু বেশি ঘুরবে। আর তোমাকে এস লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিলিয়াম আর ফ্রান্সিয়াম আর এরকম করে আছে তো। হুম যখন তুমি দেখছো সাইজটা ছোট লিথিয়ামের, কিন্তু একদমই সাইজটা ছোট লিথিয়াম প্লাস আয়ন একদমই তাই, তার মানে কিন্তু এই বেশি মুভমেন্ট করতে পারতো, কিন্তু এই চারপাশ থেকে ওয়াটার ঘিরে ধরে থাকে। তাই ওয়াটার যখন চারপাশে ঘিরে থাকে তাই এর মোবিলিটি কমে যায়। তাই লিথিয়াম প্লাস লেস দেন সোডিয়াম প্লাস পটাশিয়াম প্লাস রুবিডিয়াম প্লাস এই অর্ডারেই হয়। মানে লিথিয়াম যদি কমে যায় আয়ন মোবিলিটি হুম তখন। আচ্ছা, এটাও ডাউন দ্য গ্রুপ ইনক্রিজ করবে। হ্যাঁ এটাও হ্যাঁ। ডাউন দ্য গ্রুপ ইনক্রিজ করবে। হ্যাঁ, ইনক্রিজ করছে এখানেও ডাউন দ্য গ্রুপ আয়ন মোবিলিটি ইনক্রিজ করছে। এটা কিন্তু অনেকটাই কোশ্চেন থাকে আয়নিক মোবিলিটি নিয়ে। হুম বাকি তোমার আয়নিক সাইজ সেই সমস্ত জানো তো, ওই আয়নিক সাইজের যে টেন্ডেন্সি গুলো, মানে তুমি উপর থেকে নিচে বাড়লে জানো যে অ্যাটমিক সাইজটা ইনক্রিজ করে। অ্যাটমিক সাইজ ইনক্রিজেস। হ্যাঁ হুম তাহলে এখানে আরেকটা পড়লাম আয়নিক মোবিলিটি অলসো ইনক্রিজেস। বাকিগুলো তো আগে লিখে দিয়েছি। এখানে তোমার লিথিয়ামের সাইজটা ছোট, কিন্তু চারপাশ থেকে ওকে ওয়াটার ঘিরে ধরে থাকে, ওয়াটার অনেকগুলো ওয়াটার মধ্যে, তখন ওর মুভমেন্ট প্রপার্টি কমে যায়। যেহেতু রুবিডিয়াম বা পটাশিয়ামের সাইজটা অনেক বড়, তাই ওকে ওয়াটার চারপাশে ঘিরে রাখতে পারে না, ও ফ্রি থাকে, ও ফ্রি, তাই বেশি মুভমেন্ট করতে পারে। সাইজ বড় হওয়ার জন্য ওকে ওয়াটার গুলো ট্র্যাক করতে পারে না, ধরে একদম চিপে ধরতে পারে না। আচ্ছা হুম তোমার এটা হচ্ছে আয়নিক মোবিলিটি। নেক্সট দেখো, যেটা খুব ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিচ্ছি। এবার তোমাকে আমি একটা রিঅ্যাকশন মতো বলবো যে কেমন করে সেগুলো হয়। আচ্ছা স্যার। এখন রিঅ্যাকশন লেখো এবারে। আমি এখানে ক্যালসিয়ামে দিলাম ওয়াটার, তাহলে এখানে কি ফরমেশন হবে? এখানে ফরমেশন হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। মানে ক্যালসিয়াম মেটালে যদি ওয়াটার দাও, সেখানে ফরমেশন হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস ওয়াটার গ্যাস, মানে হাইড্রোজেন গ্যাস হবে। হুম তুমি যদি এখানটায় লিথিয়াম দাও, তুমি যদি এখানে হাইড্রোজেন লিথিয়াম দাও, তাহলে এখানে ফরমেশন হবে লিথিয়াম হাইড্রাইড। ফরমেশন হবে। তুমি যদি লিথিয়াম হাইড্রাইডের মধ্যে হাইড্রোজেন দাও, তুমি যদি এর মধ্যে যদি ওয়াটার দাও, তাহলে এখানে হবে তোমার লিথিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস আবার হবে। আচ্ছা তুমি যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে কার্বন ডাই অক্সাইড দাও, তাহলে সেখানে ফরমেশন হবে ক্যালসিয়াম কার্বনেট
বুঝলে? হ্যাঁ স্যার। তুমি যদি ক্যালসিয়াম কার্বনেটে এক্সেস অ্যামাউন্ট কার্বন ডাই অক্সাইড দাও, এক্সেস দাও, এটা এক্সেস, এটা দাও, তাহলে এখানে ফর্মেশন হয়, মানে এটা তো মানে ইনসলিবল ইন ওয়াটার, এক্সট্রা দিলে সেখানে বাইকার্বনেট ফর্মেশন হয় এবং তোমার সেটা সলিবল হয়ে যায় ওয়াটারে, CaHCO3 2 এটা হয় বাইকার্বনেট, এটা ওয়াটারে সলিবল হয়ে যায়। আচ্ছা। তুমি যদি এই ক্যালসিয়াম কার্বনেটটাকে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বেশি হিট করো, যদি বেশি হিট করো তাহলে এখানে ফর্মেশন হয় ক্যালসিয়াম কার্বাইড, এই ক্যালসিয়াম কার্বাইড বলে। আচ্ছা, CaC2। তুমি যদি এই ক্যালসিয়াম কার্বাইডকে ওয়াটার দাও তাহলে সেখানে ফর্মেশন হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর প্লাস ফর্মেশন হয় অ্যাসিডিক গ্যাস। C2H2 স্যার, ওটা 2000 ডিগ্রি সেন্টিগ্রেড CaCO2 থেকে। 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। আর তুমি জানো এখানে এই যে লিথিয়ামটা এখানে আছে, এই যে লিথিয়ামটা আমি দিয়েছি এখানে, তুমি যদি এখানে এক্সেস অ্যামোনিয়া দাও তাহলে এখানে একটা কমপ্লেক্স হয় আর ফ্রি ইলেকট্রন হয়, তখন সে কালারটা ব্লু ব্লু কালার হয় ফ্রি ইলেকট্রনের জন্য। তুমি লিথিয়াম বা সোডিয়াম যে কোনো একটা দিলেই এখানে হবে। তুমি সেখানে যদি অ্যামোনিয়াকে এক্সেস অ্যামাউন্টে দাও তাহলে সেখানে একটা ফ্রি ইলেকট্রন ফরমেশন হয়। মানে এখানে একটা এরকম করে হয়, ধরো বলছি যে Li NH3, মানে আমি একটা কোনো ভ্যালেন্সি দিচ্ছি না, এখানে একটা কমপ্লেক্স মতো ফরমেশন হয়, মানে সেখানে আমি কোনো ভ্যালেন্সিটা একটা কিছু দিলাম যে যা খুশি হতে পারে, মানে এখানে লিথিয়ামটা প্লাস হলো, এখানে এক্স হলো। এরপরে ধরো বললাম অ্যামোনিয়া আছে, বললাম ওয়াই, আর এখানে ইলেকট্রন, মানে ইলেকট্রন এত এত, মানে অ্যামোনিয়ার এতগুলো ইলেকট্রন ফ্রি থাকে, এরকম করে লিখলাম। এই জন্যই আমার এটা কালারটা ব্লু কালার হয়। আচ্ছা, এটা ব্লু কালার কমপ্লেক্স। হ্যাঁ, অ্যামোনিয়েটেড ইলেকট্রন, মানে এইটার জন্য এই ইলেকট্রনটা অ্যামোনিয়ার সাথে থাকে বলে এখানে কালারটা তোমার ব্লু কালার হয়ে যায়। লিথিয়াম হলে হবে, সোডিয়াম হলে হবে। আচ্ছা, এই সিগক এলিমেন্টে সেরকম কিছু রিঅ্যাকশন নেই, ওইখানে বিশেষ করে তোমাকে অর্ডার করে পড়তে হবে যে কোথায় কি থার্মাল স্টেবিলিটি সম্পর্কে পড়তে হবে, মানে কোথায় কিভাবে চেঞ্জেস হচ্ছে, সলিবিলিটি, থার্মাল স্টেবিলিটি, তোমাকে ওগুলোকে একটা লজিক আকারে পড়তে হবে। আচ্ছা, নেক্সট আমরা ডিসকাশন করব পিডব্লিউ এর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে। আচ্ছা স্যার। তুমি তো বন্ডিং গুলো জানো যে কি করে একটা কম্পাউন্ডের স্ট্রাকচার লিখতে হয়, তো সেটা আমরা প্র্যাকটিস করেছি আগে।
তোমাকে আমি তার মধ্যে কিছু এক্সট্রা জিনিস বলছি যেটা তোমাকে পড়তে হবে। ঠিক আছে স্যার। যেমন ধরো B2H6 এর নাম হচ্ছে ডাইবোরেন, তুমি জানো এটা B2H6 তুমি অ্যামোনিয়া দিয়ে এখানে হিট করো, আমি কিছু রিঅ্যাকশন লিখছি। B2H6 এর নাম হচ্ছে ডাইবোরেন, তুমি যদি এখানে অ্যামোনিয়া দিয়ে হিট করো এখানে ফরমেশন হয়, মানে হিটটা হচ্ছে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, তাহলে এখানে তোমার হবে B3N3H6, এটা ফরমেশন হয় B3N3H6। আচ্ছা একে বলে B3N3 ইনঅর্গানিক বেনজিন। এটা হচ্ছে তোমার ইন এটা হচ্ছে ইনঅর্গানিক বেনজেন। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ইনঅর্গানিক বেনজিন। এই ইনঅর্গানিক বেনজিনকে বলে বোরাজিন। ইনঅর্গানিক বেনজিনকে বলে বোরাজিন বা বোরাজল, বোরাজিন বা বোরাজল একে বলে ইনঅর্গানিক এই কম্পাউন্ডের নাম, কারণ এটা দেখতে পুরো বেনজিনের মতোই হয়, এরকম বন্ড করে থাকে। আচ্ছা আচ্ছা, আর এইগুলো হেভি ইম্পর্টেন্ট থাকে পি ব্লকে, যে কোথায় নাইট্রোজেন পাবে কোথায় নাইট্রোজেন পাবে না। যেমন আমরা বললাম অ্যামোনিয়াম ডাইক্রোমেট Cr2O7, এটা হচ্ছে অ্যামোনিয়াম ডাইক্রোমেট, একে হিট করলে লোকে হবে অ্যামোনিয়া হবে, এখানে তো অ্যামোনিয়া হবে না, এখানে নাইট্রোজেন গ্যাস হবে প্লাস ওয়াটার হবে প্লাস Cr2O3 হবে, তাহলে তুমি নাইট্রোজেন গ্যাস পাচ্ছ এখানে। অ্যামোনিয়াম ডাইক্রোমেট কি হিট করে নাইট্রোজেন গ্যাস পাও, সেরকম অনেকগুলো নাইট্রেট নাইট্রাইট চার্ট দেওয়া আছে বইয়ে, সেটা মুখস্থ করবে যে কোথায় নাইট্রোজেন পাচ্ছ কোথায় নাইট্রোজেন পাচ্ছ না। ঠিক আছে স্যার। তো আমরা বলছি এখানে ব্রোমিন তার সঙ্গে রিঅ্যাকশন করছো Na2CO3, তাহলে সেক্ষেত্রে কি হবে? Br2NA2CH। তাহলে ওই যে পড়েছো না ব্রোমিন প্লাস NaOH, এখানে এটা যদি হয় আমার কনসেন্ট্রেটেড হট, তখন সেখানে আমার হবে NaBrO3, ও ওই এরকম করে হয় না যে NaCl NaClO3 এরকম করেই হয়েছে, প্লাস এখানে CO2 গ্যাস বেরোবে প্লাস কার্বন ডাই অক্সাইড বেরোবে। আমি ব্যালেন্স করলাম রিঅ্যাকশনটাকে, এটা ব্যালেন্স ছাড়া রিঅ্যাকশনটা লিখি। ধরো বলছি এখানে রিঅ্যাকশন একটা যে ব্রোমিন প্লাস NaOH ধরা বললাম এটা, তাহলে এখানে আমার হবে NaCl প্লাস NaClO3 আর প্লাস এখানে ওয়াটার। মনে রাখো এটা কিন্তু হট এন্ড কনসেন্ট্রেটেড, তবেই কোল্ড আর ডাইলুট হলে এখানে তো NaCl NaOCl আর ওয়াটার। hot and concentrated। হ্যাঁ, এটা হট এন্ড কনসেন্ট্রেটেড। তুমি যদি HCF6 কে এক্সট্রা অনেক এক্সেস ওয়াটার দাও, HCF6 কে যদি অনেক ওয়াটার দাও এক্সেস ওয়াটার দাও, তাহলে HCF6 হাইড্রোলিসিস হয়ে একদম আলটিমেট হবে HCO3 প্লাস HF, HCO3 প্লাস HF এটা ফরমেশন হবে যদি এক্সেস ওয়াটার দাও। আমি রিঅ্যাকশনটা ব্যালেন্স করে দিচ্ছি, এখানে 3 ওয়াটার দাও আর এখানে তুমি 6 HF দাও, তাহলে ব্যালেন্স রিঅ্যাকশনটা হয়ে গেল।
আচ্ছা, তুমি যদি এখানে HCF4 নাও, HCF4 নাও প্লাস অ্যান্টিমনি পেন্টাক্লোরাইড নাও, তুমি জানো এখানে অ্যান্টিমনি পেন্টাক্লোরাইডের মধ্যে ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে, তাই সে কি করে HCF4 থেকে ইলেকট্রন নিয়ে নেয়, HCF4 থেকে ইলেকট্রন নিয়ে সে হয়ে যায় HCF3, এখানে প্লাস হয়, আর HbF6 এটা দিয়ে মাইনাস হয়ে যায় ওখান থেকে ইলেকট্রন নিয়ে। আচ্ছা। তোমাকে ওরা একটা এমসিকিউ ধরা দিল, মানে এই কোশ্চেনটা দিল, রিঅ্যাকশন হলো, তারপর জিজ্ঞেস করলো যে ওই দুটো পার্টের হাইব্রিডেশন কি আছে, মানে এর হাইব্রিডেশন কি, এর হাইব্রিডেশন কি, তখন তুমি ওই হাইব্রিডেশনের ফর্মুলা বসিয়ে করবে। মানে তোমার এর হাইব্রিডেশন ফর্মুলা হচ্ছে 8 প্লাস 3 আর প্লাস হলে তোমার সেখানে -1 হয় বাই 2, তার মধ্যে হচ্ছে এখানে 10 বাই 2 মানে 5, তাহলে এখানে হচ্ছে 5, মানে 5 হলো হচ্ছে sp3d হাইব্রিডাইজেশন, তাই হচ্ছে, তাহলে আমার HCF3 প্লাস যেটা আছে তার হাইব্রিডাইজেশন হচ্ছে sp3d, sp3d মানে তো হচ্ছে এখানে লোন পেয়ারও তো আছে, ফর্মুলা বসে বের করতে পারবো, এখানে লোন পেয়ারও আছে, লোন পেয়ার ইকুয়াল টু h মাইনাস d মাইনাস x, h হচ্ছে 5, d হচ্ছে 0, x হচ্ছে 3, আমার দুটো লোন পেয়ার আছে, তখন আমার 5 হলে কত ট্রাইগোনাল বাইপিরামিডাল, কিন্তু এখানে তখন এখানে আমার হবে টি শেপ, তাহলে এই স্ট্রাকচারটা হবে টি শেপ। ফর্মুলাগুলো তোমাকে প্র্যাকটিস করিয়েছি, বাড়িতে প্র্যাকটিস করে ফর্মুলাগুলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দেখো এর হাইব্রিডেশন স্টেট H ইকুয়াল টু নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, 5 নাইট্রোজেন ফ্যামিলি, তাহলে 5 প্লাস 6 প্লাস 1 বাই 2 6 sp3d2 লোন পেয়ার h মাইনাস d মাইনাস x, h হচ্ছে তোমার 6, d হচ্ছে 0, x হচ্ছে 6, লোন পেয়ার নেই, তাহলে এই স্ট্রাকচারটা হচ্ছে আমার এক্সাক্ট অক্টাহেড্রাল, তাহলে এটা হচ্ছে আমার অক্টাহেড্রাল, এটা হচ্ছে অক্টাহেড্রাল এই স্ট্রাকচারটা, তাহলে এই হচ্ছে আমার টি শেপ আর অক্টাহেড্রাল জিওমেট্রি আমার হয়ে গেল। ওই লাইটটা রিফ্লেকশন হচ্ছে, তাহলে রিঅ্যাকশনটা পড়লাম, সঙ্গে হাইব্রিডেশনটা পড়া হয়ে গেল। আচ্ছা, নেক্সট রিঅ্যাকশন, এটা থাকে এখানে, তোমাকে আমি বলছি ধরো B2H6, এর নাম হচ্ছে ডাইবোরেন, এই ডাইবোরেনের মধ্যে ব্যানানা বন্ড থাকে, যদি বি এর সঙ্গে তুমি যদি NaOH নাও, তুমি এটার সঙ্গে যদি NaOH নাও, তাহলে এখানে NaH এখানে ফরমেশন হবে NaBH4, একে বলে সোডিয়াম বোরোহাইড্রাইড, সোডিয়াম বোরোহাইড্রাইড, আর এই যে B2H6 আছে এর নামটা হচ্ছে ডাইবোরেন, এখানে ব্যানানা বন্ড থাকে, ব্যানানা বন্ড মানে হচ্ছে 3 সেক্টর 2 ইলেকট্রন বন্ড, মানে এই একটা H, এই একটা H, এই একটা H, আবার দেখো এখানে এই একটা H, এই একটা H, এই একটা H, এখানে কোশ্চেন থাকে কতগুলো কি রকম বন্ড থাকে, আমি এখানে স্পেসিফিক করে লিখে দিচ্ছি, এখানে আমি স্পেসিফিক করে লিখে দিচ্ছি, এখানে আমার এই যে তিনটে বন্ড আছে, তিনটে আর তিনটে 6টা, তার মানে এখানে আমার 6খানা বন্ড আছে, এখানে আমার 2 সেন্টার 2 ইলেকট্রন বন্ড আছে 6টা, আচ্ছা 2 সেন্টার 2 ইলেকট্রন মানে কি, বি আর এইচ এর মধ্যে দুটো সেন্টার আর দুখানা ইলেকট্রন, তাই লিখেছি 2 সেন্টার 2 ইলেকট্রন 6খানা আছে, আর এই যে বন্ডটা আছে দুখানা ইলেকট্রন আছে, এটা এরকম একটা ব্যানানা ফর্ম হয়, ব্যানানা,
এরকম আচ্ছা ব্যানানা বন্ড হয়ে গেল, মানে এই ইলেকট্রনটা, দুটো ইলেকট্রন B8 আর একটা বির সঙ্গে বন্ডিং করছে, একেবারে ব্যানানা বন্ড। তাহলে এই বন্ডকে আমরা বলি পি সেন্টার টু ইলেকট্রন বন্ড। তাহলে এই পাশে একটা আর ঠিক উল্টো পাশে আর একটা ব্যানানা এরকম করলো। আর এটা হচ্ছে আমার দুটো, মানে এটা হচ্ছে একটা ব্যানানা বন্ড, এটা আরেকটা ব্যানানা বন্ড, উল্টো করে আঁকলাম। এটা হচ্ছে B2H6 এ থাকে, তার মানে 6 খানা 2 সেন্টার 2 ইলেকট্রন, 2 খানা 3 সেন্টার 2 ইলেকট্রন, তিনজন শেয়ার করছে দুজনকে। সেন্টার 6টা। হুম, হয়ে গেছে স্যার। তোমরা নিটের ফর্ম ফিল আপ করেছো? হ্যাঁ স্যার, হয়ে গেছে। আচ্ছা, ডাব্লিউ দিয়েছিলে নাকি? না স্যার, দিইনি। আচ্ছা, এটাই আপাতত থাক, দেখা যাক কি হয়। এবারে দেখো তোমাকে এরকম একটা কম্পাউন্ড বলে বের করতে বলে যে এখান থেকে বের করো কতগুলো সিগমা বন্ড আর পাই বন্ড আছে। তারা বললো P2O5 এর ডাইমারটা হচ্ছে তোমার P4O10, এরকম একটা কম্পাউন্ডে বললো এই কম্পাউন্ডে কতগুলো সিগমা বন্ড আর কতগুলো পাই বন্ড আছে, তুমি কিভাবে বের করবে? এই কম্পাউন্ডে বললো কতগুলো সিগমা কতগুলো পাই, তখন তুমি এই স্ট্রাকচার ড্র করবে। দেখো এরকম সিম্পল আমি চারখানা পি লিখেছি, এগুলো দেখো লিখেছি, এরপরে এখানে আমি এরকম করে এই করে দিলাম, এখানে এই করলাম, না দেখো সরি, কেন সরি, এই তো ঠিকই আছে, তাহলে এরকম করে করলাম, আমি এরকম করে ও গুলো ড্র করলাম, এরকম করে ও ড্র করলাম, এটা হয়েছে সঙ্গে সঙ্গে করছো আমার সঙ্গে, চারখানা করছি পি স্যার। এরকম করে জুড়ে দিলাম। এবারে দেখো এই একটা পি এই একটা পি, তার মানে এরকম ভেতরে এরকম বন্ডটা হবে, আবার এরকম একটা ভেতরে একটা বন্ড হবে। এবারে এখানে তোমার ডবল বন্ড ও, এখানে ডবল বন্ড ও, এখানে ডবল বন্ড ও, আর এখানে ডবল বন্ড ও, এরকম ফরমেশন করা একটা। আচ্ছা, এরকম হয়ে গেল। তাহলে যখন এরকম এই বন্ডটা হচ্ছে এইটা, তাহলে দেখো এখানে কতগুলো পাই বন্ড আছে, পাই বন্ড আছে 1 2 3 4, পাই বন্ড 4টা, সিগমা বন্ড কটা আছে? 1 সিম্পল 2 কাউন্টিং করো, এগুলো সব সিগমা 3 বন্ড, 4 5 6 7 8, 1 1 2 2 3 3, 4 5 6 7 8, 14টা স্যার। 9 10 11 12 12 13 14 15 16, 16 সিগমা বন্ড আর 4 পাই বন্ড। ডবল বন্ডের আচ্ছা, মধ্যে হ্যাঁ। একটা সিগমা একটা পাই, বাকি সব সিঙ্গেল বন্ড, সব সিগমা বন্ড। তুমি এরকম করে কাউন্টিং করে নেবে। এখানে তো অনেক রিঅ্যাকশন আছে, রিঅ্যাকশন ঠিক করে পড়বে। সিলিকন সিলিকেট পড়বে ভালো করে, ইলেকট্রন প্রেসাইজ, ইলেকট্রন রিচ, ইলেকট্রন ডেফিসিয়েন্ট পড়বে, ইলেকট্রন রিচ, ইলেকট্রন প্রেসাইজ, ইলেকট্রন রিচ হাইড্রাইড এগুলো আছে।
হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা, তোমাকে বলে এখানে করতে যে পাইরো ফসফরিক অ্যাসিড, মানে এমসিকিউ আছে, ফাইন্ড আউট দ্য বেসিসিটি অফ পাইরোফসফরিক অ্যাসিড। পাইরোফসফরিক অ্যাসিড, তুমি সেখানে আমি শিখিয়েছি যে কোনো একটা কম্পাউন্ডের পাইরো মানে হচ্ছে তুমি ফার্স্টে হবে ফসফরিক অ্যাসিড, তাহলে তার ফর্মুলাটা কি? এই পার্টটা হচ্ছে H3PO4, এই পার্টটা হচ্ছে H3PO4, এটা হচ্ছে ফসফরিক অ্যাসিডের ফর্মুলা H3PO4। যদি বলেছে পাইরো, তার মানে ফসফরিক অ্যাসিডের যে ফর্মুলা H3PO4 ইনটু 2 মাইনাস ওয়াটার, এটা হচ্ছে ফর্মুলা, তুমি জানো তো এটা? এবারে তুমি এটাকে করলে কি আসবে? H4P2O7, এটা হচ্ছে আমার পাইরোফসফরিক অ্যাসিড। তুমি এই স্ট্রাকচারটা অনায়াসে নিজেই ড্র করতে পারবে। ধরো তুমি জানো এটা হচ্ছে আমার ফসফরিক অ্যাসিড, এই একটা OH, এই একটা OH, এই একটা OH। ফসফরিক অ্যাসিডে এমনি তিনখানা OH থাকে, তুমি পাশাপাশি আরেকটা ফসফরিক আঁকো, ডবল বন্ড ও, এই একটা OH, এই একটা OH আর এই একটা OH, ওয়াটার বেরিয়ে গিয়ে এরকম লিংকেজ হয়ে গেল, ওয়াটারটা বেরিয়ে গিয়ে এরকম লিংকেজটা হয়ে গেল। তাহলে আমার এই পাইরোফসফরিক অ্যাসিডে কখানা আছে? স্যার ওখানটায় আচ্ছা আচ্ছা ওয়াটারটা বেরিয়ে গেছে। তাহলে চারটে আছে কিনা বলো? যতগুলো OH আছে, এই যে OH যতগুলো বেশি ততগুলো হবে, মানে এই কম্পাউন্ড বেশি হচ্ছে 4, এটা পাইরোফসফরিক অ্যাসিড। তাহলে তোমার এই কম্পাউন্ডটা বেসিসিটি হলো 4। আচ্ছা, আর তুমি খাতায় লিখে রাখো, তুমি বই থেকে পড়বে সিলিকেট, সিলিকন, এই জায়গাগুলো দেখবে ভালো করে কিরকম করে রিপিটিং গুলো হয়, স্ট্রাকচারগুলো দেখে দেখে করবে। ঠিক আছে স্যার, সিলিকেট, সিলিকন। হ্যাঁ, ইলেকট্রন প্রেসাইজ, ইলেকট্রন ডেফিসিয়েন্ট, ইলেকট্রন রিচ হাইড্রাইড। ইলেকট্রন প্রেসাইজ, ইলেকট্রন রিচ, ইলেকট্রন ডেফিসিয়েন্ট, হাইড্রাইড। ইলেকট্রন ডেফিসিয়েন্ট তুমি বুঝতেই পেরেছো, কারণ এটা মুছে দিয়ে দেখো এখনো ঘুমাচ্ছে না, কোনো পাত্তাই নেই স্যার। না ক্লিভেনসন দিয়ে হবে না, এই সোডিয়াম বোরোহাইড্রেটই হবে, NaBH4 হবে।
Na-H4 হবে, Ni-H4 হবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো ডি ব্লক এলিমেন্ট, আমি সবগুলো ছুঁয়ে যাচ্ছি, হ্যাঁ স্যার। তোমাকে সবগুলো চ্যাপ্টার গুলো ধরে ধরে একটু পড়তে হবে। আচ্ছা, বিশেষ করে ইনঅর্গানিক থেকে কিছু যেরকম তোমাকে বলছি তোমাকে ওইভাবে পড়তে, মানে এটা তোমাকে জাস্ট দেখাচ্ছি যে কিভাবে অর্ডারটা চেঞ্জ হয়, কিভাবে স্ট্রাকচার হয়, তার বন্ড কতগুলো হয়। স্যার ডি ব্লকটা স্যার করা আছে, আপনি বেটার এফ ব্লকটা করিয়ে দিন। আচ্ছা, হ্যাঁ ডি ব্লকটা কালকেই করেছিলাম। এফ ব্লকে তো একটা পাতা, ডি আর এফ ব্লক নিয়ে একটাই, ওরা ভাই আর বোন। তাহলে আর কি স্যার, করিয়ে দিন একসঙ্গে। তোমার যে বইটা আছে হুম, ডি আর এফ ব্লকটা আছে, তো একসঙ্গেই তো আছে। তাও স্যার এগুলো এই চ্যাপ্টার গুলো এলি এনসিইআরটি বই থেকেই পড়বে, লাইন বাই লাইন পড়বে এনসিইআরটি বই থেকে, তাহলেই হবে। এখানে তো আমার এখানে কিছু রিঅ্যাকশন আছে, K2CR2 বলে KLF4 এর, আমি তো সেটা পড়িয়ে দিচ্ছি। D and A block element, এখানে তুমি জানো যে তোমার ডি ব্লক এলিমেন্টে যারা থাকে, ফার্স্ট ডি ব্লকে যারা থাকে পিরিয়ড 4 এ থাকে, আর এখানে শুরু হয় স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল আর কপার আর জিঙ্ক। এদের মধ্যে স্ক্যান্ডিয়াম, ইড্রিয়াম আর ল্যান্থানাম অ্যাক্টিনিয়াম। এবারে এখানে পিরিয়ড 4 এ আর গ্রুপ 6 এখানে তোমার এরা আছে 1 2 3 তে আছে, এটা গ্রুপ 3 মডার্ন সিস্টেমে গ্রুপ 3 তে আছে, মানে 3 4 5 6 7 12 অবধি আছে, এটা হচ্ছে 12 এ আছে। জিঙ্ক, ক্যাডমিয়াম আর মার্কারি, সিইউ, এজি আর এইউ, এই যে এরা আছে। তো এখানটায় এই ল্যান্থানাম ছাড়াও আরো 14 খানা আছে, এরা হচ্ছে এফ ব্লক এলিমেন্ট। এখানে 14 খানা, এরা হচ্ছে এফ ব্লক এলিমেন্ট, তাই এফ ব্লককে আলাদা করে দিয়েছে। এবং এরা হচ্ছে প্রত্যেকই ডি ব্লক, এবং এরা প্রত্যেকই ট্রানজিশন এলিমেন্ট, মানে স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে এই অবধি কপার অবধি ট্রানজিশন এলিমেন্ট হয়, মানে প্রত্যেকটা ডি ব্লক এলিমেন্ট ট্রানজিশন এলিমেন্ট, খালি এই তিনজন এক্সেপশন, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি। কারণ ডি ব্লক এলিমেন্টে জেনারেল কনফিগারেশন হচ্ছে n-1 d 1 থেকে 10, n-1 s s 1 থেকে 2, এই হচ্ছে কনফিগারেশন ডি ব্লক এলিমেন্টের জন্য। এটা হচ্ছে তোমার ডি ব্লক এলিমেন্টের কনফিগারেশন। আর এই এর জন্য এটা হচ্ছে এ ব্লক,
মানে এদেরকে আলাদা করে এফ ব্লকে বসিয়ে দেওয়া হয়েছে এখান থেকে নিয়ে গিয়ে। তো সেই এফ ব্লক এলিমেন্টের ক্ষেত্রে হচ্ছে n-2 f1 থেকে 14 n-1 d1 d 0 থেকে 1 এর থেকে বেশি হয় না আর ns2 মানে এখানে f টাই ফিল আপ হয় আর n-1 টা ওই একটাই ফিল আপ হয়ে থাকে, এর বেশি আর ফিল আপ হয় না। হ্যাঁ, তোমাকে বললাম এটা হচ্ছে এফ ব্লক এলিমেন্ট, মানে এখানে ডি এফ টা ইনকমপ্লিট আছে আর এখানে এটা হচ্ছে ডি টা ইনকমপ্লিট আছে এবং এরা প্রত্যেকই ট্রানজিশন এলিমেন্ট হয়। এরা প্রত্যেকই ট্রানজিশন এলিমেন্ট হয়, খালি জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি আর মার্কারি এই তিনজন ছাড়া, এই তিনজন হয় না, বাকি প্রত্যেকই ট্রানজিশন, কারণ এর প্রত্যেকই ইনকমপ্লিট ডি থাকে। এবার দেখো তোমার এই ডি ব্লকের সঙ্গে কোঅর্ডিনেশনটা লিংক আছে, কালারফুল হয়, এই হয়, হ্যাঁ হয়, কিছু পড়বে। আর এখানে বিশেষ করে তোমার এই ডি আর এফ ব্লকে কিছু রিঅ্যাকশন আছে, আর এফ ব্লকে এখানে আছে ল্যান্থেনের কন্ট্রাকশন। এই ল্যান্থেনের কন্ট্রাকশনের জন্য অনেকগুলো তোমাকে এখানে পড়তে হয় স্পেসিফিক করে অ্যাটমিক রেডিয়াস। তুমি সেখানে দেখবে তোমার এনসিইআরটি বইতে এফ ব্লক আর ডি ব্লকে পিরিয়ডিক প্রপার্টিগুলো দেওয়া আছে এবং সেখানে অনেক এক্সেপশন আছে, তোমাকে সেই এক্সেপশনগুলো মুখস্থ করতে হবে বইয়ে মার্ক করে। যেমন দেখো, যখন তুমি এখানে এগোচ্ছ মানে ল্যান্থানাম সিডিয়াম থেকে এখানে লাস্টে এগোচ্ছ, লুটেসিয়াম অবধি এগোচ্ছ, তখন কিন্তু আমার তুমি জানো লেফট থেকে রাইটে গেলে সাইজ ছোট হয়, কিন্তু এই সাইজ ছোটটা এক্সেপশনালি বেশি হয়েছে। কেন হয়েছে এরকম করে? কারণ এখানটায় তোমার ইলেকট্রন ঢুকছে কিন্তু এফ এ, আউটার মোস্ট কিন্তু ফিক্স থাকছে, তাই সেখানে নিউক্লিয়াসের সঙ্গে এই আউটার মোস্ট কিন্তু অ্যাট্রাকশন বাড়ছে, কারণ এফ তো ভেতরে আছে, তাই এফ এ ইলেকট্রন ঢুকছে মানে কি নিউক্লিয়াস চার্জ বাড়ছে নিউক্লিয়াসের। আর এফ তুমি জানো এফটা হচ্ছে খুব পোর শিল্ডার, মানে অনেক পোর শিল্ডিং এফেক্ট থাকে, তাই এখানে একে বলে ল্যান্থানের কন্ট্রাকশন। এই ল্যান্থানের কন্ট্রাকশন কিছু কিছু জায়গায় সমস্যা হয় এখানে, তাই তোমাকে এই সিরিজটা মুখস্থ করে কোথায় কার রেডিয়াসটা কার বেশি হয়েছে, এক্সপেক্টেড এর থেকে বেশি বা কম হয়েছে, তখন তোমাকে সেখানে এক্সপ্লেন করতে হবে এরকম করে। মানে এক্সপ্লেনেশন মানে তোমাকে জানতে হবে যে কোনটা বেশি কোনটা কম, তোমাকে সিম্পল লার্ন করতে হবে, মুখস্থ করতে বই থেকে। ঠিক আছে স্যার। ল্যান্থেনের কন্ট্রাকশন ঠিক একই রকম করে এফ ব্লকে যে অ্যাক্টিনিয়াম আছে, মানে এখানে অ্যাক্টিনিয়াম 89, এখানে আছে থোরিয়াম তোমার 90, প্রোটো অ্যাক্টিনিয়াম 91, ইউরেনিয়াম, নেপচুনিয়াম, এরকম করে এখানে শেষ হয়েছে লরেন্সিয়াম। এখানেও একে বলে অ্যাক্টিনিয়াম সিরিজ, এখানেও সেই একই রকম ব্যাপার হয়েছে, মানে এখানেও তোমার সেই সাইজটা ডিক্রিজ করেছে, কারণ এখানে এরা 4 এ এখানে 5 এ, মানে এই অর্ডারটাই ফলো করছে। এফ ব্লকে কিন্তু কোনো রিঅ্যাকশন নেই, এফ ব্লকে অনলি পিরিয়ডিক প্রপার্টি গুলো আছে এবং কার কিছু এক্সেপশনাল কেস আছে, এবং সেখানে এফ ব্লক এলিমেন্টের কি কি এক্সেপশন প্রপার্টি আছে বিশেষ করে সেগুলো তোমাকে পড়তে হয়। মাত্র এক পাতা আছে এনসিইআরটি বইতে এফ ব্লকটা। আর ডি ব্লকে কিছু রিঅ্যাকশন আছে, ডি ব্লকে এই KMnO4 আর ক্রোমিয়ামের কম্পাউন্ড দুটো আছে, তার কিছু রিঅ্যাকশন এখানে আছে। তুমি তো বললে সেই রিঅ্যাকশন তুমি নিজে পড়ে নিতে পেরেছো। স্যার এদের ওই এফ ব্লকের ওই ইলেকট্রনিক কনফিগারেশন, আয়নিক স্টেট আর অক্সিডেশন সেটা এইগুলোই মনে রাখতে হবে, তাই তো? একদমই হ্যাঁ, ওগুলো মনে রাখতে হবে। আর আয়নিক রেডিয়াস গুলো যে কেন এরকম অ্যানোমালি হচ্ছে এক একটা ক্ষেত্রে, মানে স্মুথলি বাড়ছে না, কিছু কিছু জায়গায় বাড়ছে কমছে এরকম হচ্ছে, ওটাও মনে রাখতে হবে। ঠিক আছে স্যার। আর তুমি এখানে জানো যে এই ডি ব্লক এলিমেন্ট এ ব্লক এলিমেন্টের মধ্যে আনপেয়ার্ড থাকে, তাই আনপেয়ার্ড থাকার জন্য এরা প্যারামেগনেটিক বিহেভিয়ার শো করে।
এবং ম্যাগনেটিক মোমেন্ট মিউ ইকুয়াল টু রুট আন্ডার অফ n ইনটু n প্লাস 2 n ইনটু n প্লাস 2 বোর ম্যাগনেটন। মানে এই মানে nটা হচ্ছে আনপেয়ার ইলেকট্রন, এর উপর বেস করে তার প্যারাম্যাগনেটিক বা ডায়াম্যাগনেটিক হবে, প্যারাম্যাগনেটিক হবে। n মানে হচ্ছে আনপেয়ার ইলেকট্রন। দেখে নিয়েছো বই দেখো। হ্যাঁ স্যার বই খুলছি, মানে আছে খোলা, দেখছি। ম্যাগনেটিক মোমেন্ট দিয়ে কোশ্চেন দেওয়া আছে এখানে। আচ্ছা, এবারে তোমাকে আমি লাস্ট মিনিট কিছু সাজেশন দিয়ে দিচ্ছি, শোনো। তোমাকে এখন কি করে পড়তে হবে এই 1 মাস বাকি আছে এটার জন্য। তুমি এখন কি করবে, তোমার কাছে যে ইনঅর্গানিক যে পার্টটা, তুমি সেখানে পুরোটা পুরো থরলি একদম শুরু থেকে শেষ অবধি, তোমাকে যেমন বললাম যে এই পিরিয়ডিক যে প্রপার্টি গুলো, এগুলো বিশেষ করে পড়বে। মানে অ্যাটমিক রেডিয়াস, আয়ন রেডিয়াস, অক্সিডেশন স্টেট, ভ্যালেন্সি বা যেগুলো এক্সেপশনাল থাকে, বিশেষ করে এক্সেপশনাল গুলো আমার ডিআরএ ব্লকেই থাকে প্রপার্টি গুলো, তুমি সেগুলো পড়বে। মানে একটা জায়গায় যেরকম আমি শেখালাম, তুমি সেরকম করে একবার করে চোখ বোলাবে ইনঅর্গানিকটা। ধরো 1-2 দিন ইনঅর্গানিক পুরো পড়লে, দিয়ে পুরোটাকে একদম ক্যাপচার করে নিলে ইনঅর্গানিকটা, মানে পুরো এস ব্লক, পি ব্লক থেকে শুরু করে সবকিছু পড়ে নিলে, মানে ইনঅর্গানিক কেমিস্ট্রি। হ্যাঁ হ্যাঁ বলো। আর স্যার আমি কি করেছি যে এইগুলো যেখানে যেখানে অসুবিধা আছে, যে টপিক গুলো বুঝতে পারছি না, সেইগুলোর একেবারে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো সেইগুলোই করে নিচ্ছি, কারণ এখন চ্যাপ্টার পড়তে গেলে তো মানে পুরো গোড়া দিয়ে পড়তে না হবে, তাই জন্য। একদমই, এখন চ্যাপ্টার পড়লে কি হবে, কোশ্চেনে শুধু পড়বে, মানে কোশ্চেন করলে আটকালো, তুমি ওই জায়গাটা বইতে পড়ে নিলে, তাহলে দেখবে একটা সময় পুরো বইটা অটোমেটিক পড়াই হয়ে গেছে। আমি ওই জন্য ওই পিওয়াইকিউ যেগুলো আছে, মানে ওদের ওই চ্যাপ্টারের আগে যেগুলো এসছে সেইগুলোই করে নিচ্ছি, কারণ তার উপরে তো আর কিছু আসবে না পিওয়াইকিউ করলে। হ্যাঁ, কনসেপ্টও সেরও থাকবে। হ্যাঁ, আর ফিজিক্স কেমিস্ট্রি পড়ার জন্য তুমি সবগুলো চ্যাপ্টারের যে ফর্মুলা গুলো দেওয়া আছে, হ্যাঁ ওটা করে সব ফর্মুলা গুলোকে একসঙ্গে পড়বে, তাহলে সেই ফর্মুলা গুলোর ইমপ্লিমেন্টেশন পড়বে, মানে কি করে ইমপ্লিমেন্ট করছে, তাহলে এই ফর্মুলা এবং তার ওই দ্বারা অ্যাপ্লিকেশনটা পড়বে, মানে সবগুলো চ্যাপ্টার ফিজিক্যালের। কারণ আমার তো ফর্মুলা ডেরিভেশন আসবে না, ফর্মুলা গুলো থেকে কোশ্চেন আসবে। নেক্সট অর্গানিক কেমিস্ট্রি, তুমি জানোই যে সেখানে আমার অনেকগুলো নেম রিঅ্যাকশন আমি পড়িয়েছি ধরে ধরে। নেম রিঅ্যাকশন স্যার আমি চার্ট বানিয়েছি আমার মতো। বানিয়ে নিয়েছো? আচ্ছা, তা নেম রিঅ্যাকশনের থেকে ওই রিএজেন্ট কোন রিঅ্যাকশন হচ্ছে, কি হচ্ছে, আর বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রিতে টেকনিক গুলো কি কি, রিএজেন্ট কোথায় ইউজ হচ্ছে, তোমাকে সেটা পড়তে ভালো করে। তো তুমি এখন কি করবে, তুমি এরকম করে একটা সিস্টেমেটিক ওয়েতে প্ল্যান করে এই 1 মাস সেটা পড়ো। ফিজিক্সও এরকম করে পড়বে, বায়োলজিও তো তুমি এনসিইআরটি বইয়ের বাইরে কিচ্ছুটি পড়বে না, এনসিইআরটি বইয়ের বাইরে একটা কোশ্চেন আসবে না, লাইন বাইরে এনসিইআরটি পড়বে। আর ফিজিক্সেও কিন্তু একই রকম করে সবগুলো ফর্মুলাকে এক জায়গায় লিখে একটা জায়গায় তুমি মানে পড়ে গ্যাদারিং করে সেখান থেকেই পড়বে, তাহলে অ্যাটলিস্ট যদি কোনো এমসিকিউ থাকে তোমার পরীক্ষায়, তুমি অ্যাটলিস্ট কিছু না জানলেও তুমি ফর্মুলাটাতে অ্যাপ্লাই করে করতে পারবে। আর কিছু যেমন কেমিস্ট্রি আমাদের থিওরি থাকে, অঙ্ক
প্রায় অনেকটা কমই থাকে। হ্যাঁ, তো সেখানে ফিজিক্স তো বোধহয় মানে সব পুরোটাই অঙ্ক থাকে, 10% মানে এমনি থিওরি কোশ্চেন থাকে, তোমাকে সেটা মাথায় রাখতে হবে। ঠিক আছে স্যার। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটেই সমানভাবে করতে হবে, তবেই কিনা হবে। ফিজিক্স কিন্তু একদম ছেড়ে কিন্তু হবে না, তোমাদের সবগুলোই ঠিকঠাক করে পড়তে হবে। না স্যার, ফিজিক্স ছাড়ছি না আমি। হ্যাঁ, মানে ফিজিক্স অনেকটাই ভালো করে পড়তে হবে, তবেই কিন্তু হবে। ঠিক আছে স্যার। আমি কেটে দেবো কল না আপনি কেটে দেবেন? দাঁড়াও, এটা আমি তোমাকে পাঠিয়ে দিই গ্রুপে। আর কিছু ডাউট থাকলে আমাকে পাঠিও। ঠিক আছে স্যার। ঠিক আছে, আচ্ছা চলো টাটা। আচ্ছা ঠিক আছে।